আজকের বিষয় গোলীয় তলে আলোর প্রতিফলন এবং লেন্স। তো লেন্স সম্পর্কে জানবার আগে গোলীয় তলে প্রতিসরণ কিভাবে ঘটে বা বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় বা এদের আচরণ কীরকম হবে সে সম্পর্কে কিছু জিনিস আগে জানতে হবে, তারপর আমরা লেন্সে আসতে পারবো। তো প্রথম যেটা জানবো সেটা হচ্ছে গোলীয় প্রতিসারক তল সম্পর্কে। এবার গোলীয় প্রতিসারক তল দু ধরনের হতে পারে। ধরে নিচ্ছি একটা এইরকম আছে, এবার এটা অবতল এবং উত্তলের ক্ষেত্রে এটাকে আমরা এইভাবে আঁকতে পারি। উত্তলের ক্ষেত্রে এটা এইরকমভাবে নিতে পারি। ফর এক্সাম্পল, এই পাশটা আছে বায়ু, বাইরেটা, এবং এই ভিতরের অংশটা আছে হচ্ছে কাঁচ। তাহলে এখান থেকে আমরা একটা রেখা টানতে পারি। ধরে নিচ্ছি এটার জন্য একটা রেখা টানছি, এটার জন্য আমরা একটা রেখা টানছি। তাহলে দেখা যাচ্ছে এটা দুটাই একটা নির্দিষ্ট জায়গায় ছেদ করছে। তাহলে এই অংশটা দেখা যাচ্ছে একটা গোলকের অংশ, আবার এই অংশটাও দেখা যাচ্ছে একটা গোলকের অংশ। তাহলে যেহেতু এরা গোলকের অংশ তাই এটার একটা ব্যাসার্ধ থাকবে, এখানে আমরা এটাকে সি নিতে পারি। আবার এটারও একটা এখানে ব্যাসার্ধ থাকবে, আর এই সিটাকে আমরা এর কেন্দ্র নিতে পারি। এবং এটা যেখানে ছেদ করবে এক্ষেত্রে এটা পি বিন্দু, এক্ষেত্রে এটা পি নেব, পিটাকে বলা হবে মেরু। তাহলে এখানে প্রথম আসছে পিটাকে বলা হচ্ছে মেরু, এবং সি যেটা নিয়েছি সেটাকে বলা হবে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র বলতে সেন্টার অফ কার্ভেচার, আর মেরু বলতে এটাকে নেব পোল। তো এইবার এই সি থেকে পি এর যে দূরত্বটা সেটাকে আমরা ক্যাপিটাল আর নিতে পারি। এক্ষেত্রেও পি থেকে সি এর দূরত্ব নেব, এটা হয়ে যাবে ক্যাপিটাল আর। অর্থাৎ এক্ষেত্রে এই ক্যাপিটাল আরটাকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ। এবং এটা টানতে পারি, এটা ধরে নিচ্ছে এইভাবে এখানে ছেদ করছে, একইভাবে এটা টানবো, এটা ধরে নিচ্ছে এটা এইভাবে ছেদ করছে এখানে। তো এটা নাম দিচ্ছি এম, এটা এম প্রাইম, এটাও এক্ষেত্রে এম, এটা এম প্রাইম। তাহলে এক্ষেত্রে উন্মেষ বা বাঁক আসবে, এক্ষেত্রে এই এম এম প্রাইম এটাকে বলা হবে উন্মেষ। তাহলে দুটো মাধ্যম আছে, এটা বায়ু নিচে, এটা কাঁচ। তাহলে এটার প্রতিসরাঙ্ক অবশ্যই কম হবে, কাঁচের প্রতিসরাঙ্ক বেশি হবে, কাঁচটা ঘন মাধ্যম হিসাবে ট্রিট হবে। এবার এখানে আসবে চিহ্নের নিয়ম। দর্পণের ক্ষেত্রে আমরা যেরকম চিহ্নের নিয়ম নিয়েছিলাম এখানেও সেরকমই চিহ্নের নিয়ম নেব। যা দূরত্ব মাপা হবে সব মেরু থেকে মাপা হবে, অর্থাৎ স্কেলের জিরো দাগটা মেরু থেকে মাপা শুরু হবে, অর্থাৎ মেরুতে স্কেলের জিরো দাগ থাকবে। এবং এর চিহ্নের নিয়ম নেব, যদি আলোকরশ্মির দিকে মেজারমেন্ট হয় সেটাকে ধনাত্মক নেব, যদি আলোকরশ্মি বিপরীত দিকে মেজারমেন্ট হয় সেটাকে আমরা ঋণাত্মক নিতে পারি। অর্থাৎ এটার ক্ষেত্রে যদি রশ্মি এইভাবে আসে তাহলে এই সাইডে মেজারমেন্ট হবে, কারণ এটা মেরু থেকে আলোকরশ্মির বিপরীত দিক, এটা হয়ে যাবে নেগেটিভ, এবং মেরু থেকে আলোকরশ্মির দিকে এটা হয়ে যাবে পজিটিভ। একইভাবে এটার ক্ষেত্রেও যদি রশ্মি এইভাবে এসে পড়ে থাকে তাহলে এই দিকে যে মেজারমেন্ট হবে সেটা হয়ে যাবে নেগেটিভ, এবং এই দিকে যে মেজারমেন্ট হবে সেটা হয়ে যাবে পজিটিভ। অর্থাৎ আমরা এই চিহ্নের নিয়মে বলতে পারি আলোকরশ্মির দিকে যদি দিকে হয় এটাকে আমরা বলবো পজিটিভ, আর যদি বিপরীত দিকে হয় তাহলে এটাকে আমরা বলতে পারি নেগেটিভ। একইভাবে প্রধান অক্ষের ওপরের দিকটা যদি এই দিকটা নেই এটা হয়ে যাবে পজিটিভ, এবং যদি নিচের দিক হয় সেটা হয়ে যাবে নেগেটিভ। এটার ক্ষেত্রেও যদি ওপরের দিক নেই তাহলে এটা হয়ে যাবে পজিটিভ, আর যদি নিচের দিকে নেই সেক্ষেত্রে এটা নেব হচ্ছে নেগেটিভ। এটাই হচ্ছে চিহ্নের নিয়ম। তাহলে চিহ্নের নিয়ম থেকে আমরা দেখতে পেলাম যে যদি আলোকরশ্মির দিকে মেজারমেন্ট হয় পজিটিভ, যদি আলোকরশ্মির বিপরীত দিকে মেজারমেন্ট হয় নেগেটিভ, যদি প্রধান অক্ষের উপরের দিকে মেজারমেন্ট হয় সেক্ষেত্রে ওটা পজিটিভ, প্রধান অক্ষের নিচের দিকে কী হবে ওটা নেগেটিভ হয়ে যাবে। এরপরে ক্যালকুলেশন করব লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম প্রতিসরণ। তো এটার অনেকগুলো কেস হতে পারে। প্রথম কেস যেটা নেব, অবতল প্রতিসারক তলের জন্য আমরা ক্যালকুলেশন করতে চাইছি। তো এটা ছবিটা
ভালোভাবে করলেই বোঝা যাবে ক্যালকুলেশনটা কীরকম আসবে। তো আমরা একটা অবতল তল নিচ্ছি, ছবিটা বুঝবার সুবিধার্থে একটু বড় করেই আঁকছি যাতে প্রতিটা পয়েন্ট খুব ভালোভাবে বোঝা যায়। এবার এই পাশে যে মাধ্যমটা আছে বাম পাশে, এটা লঘু মাধ্যম আছে μ1, এটা আছে ঘন মাধ্যম μ2, অর্থাৎ এক্ষেত্রে আমরা নিতে পারি μ2 গ্রেটার দেন μ1, অর্থাৎ μ2টা ঘন মাধ্যম আছে। এবার ধরে নিচ্ছি কোনো একটা সময় একটি বস্তু এখানে আছে পি ও বিন্দুতে, তাহলে ও বিন্দুতে যদি একটা বস্তু থাকে এইভাবে একটা রশ্মি লম্ব আপতন করবে এবং এটা যেখানে ছেদ করছে সেটাকে আমরা আগেই মেরু নিয়ে নিয়েছি, তাহলে এটা যদি ও হয় ধরে নিচ্ছি ও পি কিউ একটা রশ্মি। এইবার এখান থেকে একটা রশ্মি আমরা বলতে পারি এখানে গিয়ে আপতিত হবে, আপতিত হওয়ার পর আমরা প্রথম কাজ হবে এখানে আমরা অভিলম্ব টানবো, ধরে নিচ্ছি অভিলম্ব আছে এটা ধরে নিচ্ছি অভিলম্ব আছে, অভিলম্ব ধরে নিচ্ছি কেন্দ্রে ছেদ করবে সি বিন্দুতে। তাহলে রশ্মি যে পথে যাওয়ার ছিল সে পথে না গিয়ে যেহেতু লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তাই কী হবে, এটা অভিলম্বের দিকে কিছুটা সরে আসবে। তাহলে যখন এটা অভিলম্বের দিকে সরবে তার মানে এটাকে আমরা এই দিক করে দেখাতে পারি। আমরা এইখান থেকে একটা লাইন নিয়ে যাব, লাইন নিয়ে গিয়ে যেই দিকে যাওয়ার ছিল সেই দিকে না গিয়ে একটুখানি বাঁক নেবে, ধরে নিচ্ছি এই বরাবর আসছে, এইভাবে ধরে নিচ্ছি রশ্মিটা ঘুরে গেছে। তাহলে এখানে আমরা কোণগুলো নিতে পারি। প্রথম কথা এটা হচ্ছে অবিলম্বের সাপেক্ষে যেহেতু আছে তাই এটা আপতন কোণ, এই কোণটা হয়ে যাবে প্রতিসরণ কোণ, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। এবার এটা যখনই প্রতিসরণ কোণ হচ্ছে তাহলে এটাও প্রতিসরণ কোণের সাথে সমান হবে আর, কারণ বিপরীত দিকে কোণটা আছে। এবার এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা নিচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা বিটা নিচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা গামা নিচ্ছি, অর্থাৎ কেন্দ্রের সাথে যে কোণটা করবে সেটা গামা, অবজেক্ট বস্তুর সাপেক্ষে যে কোণটা সেটা হচ্ছে আলফা, এবং এখানে প্রতিবিম্ব গঠিত হবে আই, প্রতিবিম্বের সাপেক্ষে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে বিটা। এবার নাম দিয়ে দেবো, যেখানে আপতিত হয়েছে সেটা এ, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে একটা লম্ব টানতে পারি যেটা এই অক্ষটাকে ছেদ করছে ডি বিন্দুতে। তাহলে মোটামুটি ছবির একটা ধারণা পেয়ে গেছি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা নানান ত্রিভুজ নিয়ে ক্যালকুলেশন করব, তো যেটা করতে পারি এখানে, তো এখানে প্রথম আমরা করব বস্তুর সাপেক্ষে ত্রিভুজ নেব, অর্থাৎ নিতে পারি ত্রিভুজ ও এ সি। ও এ সি এর জন্য এই ত্রিভুজের জন্য বহিস্থ কোণ আছে গামা, লিখতে পারবো বহিস্থ কোণ সমান অন্তস্থ কোণের সমষ্টি হয় বিপরীত অন্তস্থ কোণ, তাহলে গামা ইকুয়ালস টু লিখতে পারি আলফা প্লাস আই, অর এখান থেকে আমরা এটাকে নিতে পারি আই ইকুয়ালস টু গামা মাইনাস আলফা, এটা 1 নম্বর সমীকরণ নিচ্ছি। আবার প্রতিবিম্বের সাপেক্ষে যদি আমরা আরেকটা ত্রিভুজ নেই, ধরে নিচ্ছি এক্ষেত্রে ত্রিভুজ আই এ সি, এক্ষেত্রে এটাকে নিতে পারি বহিস্থ কোণ আছে গামা, তাহলে গামা ইকুয়ালস টু হবে আই প্লাস আর, গামা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে বিটা প্লাস আর, অর এখান থেকে আরটা বের করতে পারি, আর ইকুয়ালস টু চলে আসবে গামা মাইনাস বিটা, এটাকে 2 নম্বর সমীকরণ নিচ্ছি। এরপর এখানে আমরা যদি স্নেলসের সূত্রের সাধারণ রূপ নেই, তাহলে স্নেলসের সূত্র অনুযায়ী লিখতে পারবো, স্নেলের সূত্রানুযায়ী লেখা যেতে পারে μ1 সাইন i1 সমান μ2 সাইন আর। এবার যদি আই ও আর যদি ক্ষুদ্র হয়, এটা ক্ষুদ্র হলে লিখতে পারবো সাইন আই নিয়ারলি ইকুয়ালস টু আই এবং সাইন আর নিয়ারলি ইকুয়ালস টু আর, তাহলে এখানে স্নেলসের সূত্র চলে আসবে μ1 আই সমান μ2 ইন্টু আর। এবার আই এবং আর এর মান যদি 1 আর 2 নম্বর সমীকরণ থেকে বসাই সেখান থেকে পেয়ে যাব μ1 ইন্টু গামা মাইনাস আলফা ইকুয়ালস টু μ2 ইন্টু গামা মাইনাস বিটা, और লিখতে পারবো μ2 বিটা মাইনাস μ1 আলফা ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ইন্টু গামা, শুধু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে। এবার যেহেতু কোণগুলো ক্ষুদ্র আছে তাই এক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা নিয়ারলি ইকুয়ালস টু ট্যান আলফা, বিটা নিয়ারলি ইকুয়ালস টু ট্যান বিটা এবং গামা নিয়ারলি ইকুয়ালস টু ট্যান অফ গামা। তাহলে এই এক্সপ্রেশনটা অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী লিখতে পারবো μ2 ইন্টু ট্যান বিটা মাইনাস μ1 ইন্টু
ট্যান আলফা ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ইন্টু ট্যান অফ গামা। এবার চিত্র অনুযায়ী আলফা বিটা এবং গামা অর্থাৎ ট্যান আলফা ট্যান বিটা এবং ট্যান গামার মান বসাতে পারি। তাহলে লিখতে পারবো μ2 ট্যান বিটা মানে এই কোণটা, এবার এটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এক্ষেত্রে লম্ব হয়ে যাচ্ছে এডি, ভূমি হচ্ছে আইডি, তাহলে ট্যানটাকে লিখতে পারি আমরা এডি বাই আইডি মাইনাস μ1 ইন্টু এডি বাই ডিও ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ইন্টু এডি বাই ডিসি। এবার চিত্র অনুযায়ী এ ও পি বিন্দু যদি কাছাকাছি হয় তাহলে এই সমীকরণটায় উপরে আমরা দেখতে পাচ্ছি এডি ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে হচ্ছে μ2 বাই আইডিকে লিখতে পারবো পিআই মাইনাস μ1 বাই পিও সমান μ2 মাইনাস μ1 বাই পিসি। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নিতে পারি। এবার এদের মান বসবে, মান বলতে এক্ষেত্রে পিআই বলতে এই দিক বরাবর আছে, এটা হয়ে যাচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ এটাকে আমরা মাইনাস ভি বসাতে পারি। পিও এটা হয়ে যাচ্ছে বস্তু দূরত্ব, মাইনাস ইউ নিতে পারি, এবং পি থেকে সি অবধি অর্থাৎ এই দূরত্বটা এটা হয়ে যাবে মাইনাস ক্যাপিটাল আর। তাহলে এই তিনটা মানকে যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে যে সমীকরণটা পাবো সেটা হয়ে যাবে और μ2 বাই মাইনাস ভি মাইনাস μ1 বাই মাইনাস ইউ সমান μ2 মাইনাস μ1 বাই মাইনাস ক্যাপিটাল আর। তাহলে এই সমীকরণে যদি আমরা বোথ সাইড মাইনাসটা সরিয়ে দেই পেয়ে যাব μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই ক্যাপিটাল আর। এটা হয়ে যাবে এর ফাইনাল এক্সপ্রেশন। এবং এর স্পেশাল কেস নিতে পারি, যেহেতু 1 নম্বর মাধ্যমটা বায়ু মাধ্যম আছে তাহলে μ1 সমান যদি 1 হয় এবং μ2 সমান যদি আমরা মিউ ধরি পরম প্রতিসরাঙ্কের হিসাবে, তাহলে সমীকরণ পাবো μ বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু μ মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। এটা হয়ে যাবে এক্ষেত্রে এর সমীকরণ। এর পরের ক্যালকুলেশন করব, তো ওটা আমাদের হয়ে গেল অবতলের জন্য। এরপর ক্যালকুলেশন করব আমরা উত্তল প্রতিসারক তলের জন্য। তো এটার ক্ষেত্রে ছবিটা আঁকলেও ক্যালকুলেশন বেশ কিছুটা সিমিলার। তাহলে প্রথমে একটি উত্তল প্রতিসারক তল নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি এরকম একটি প্রতিসারক তল আছে যার প্রতিসরাঙ্ক μ2 এবং এটা আছে μ2 μ1, যেখানে μ2 গ্রেটার দেন μ1। এবার ধরে নিচ্ছি একটা বস্তু লঘু মাধ্যমে আছে, অর্থাৎ এক্ষেত্রে বস্তু আছে এখানে ও বিন্দুতে, তাহলে একটা সোজা রশ্মি বের করতে পারি যেটা এই তলকে ছেদ করবে পি বিন্দুতে এবং এই পিটাকেই বলা হবে মেরু। তাহলে ও পি কিউ আমরা রশ্মি নিতে পারি। এইবার এখান থেকে আমরা একটি রশ্মি পাঠাচ্ছি যেটা এখানে আপতিত হচ্ছে, আপতিত হওয়ার পর যেহেতু বক্রতল আছে তাহলে এক্ষেত্রে আমরা এর অভিলম্ব টানতে পারি। ধরে নিচ্ছি এক্ষেত্রে এটার অভিলম্ব হচ্ছে এটা, যেখানে ছেদ করবে সেটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র সি, এবং যেহেতু এটা লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তাই যে পথে যাওয়ার ছিল সে পথে না গিয়ে এটা কি করবে অভিলম্ব বরাবর সরবে, এবং ধরে নিচ্ছি এটা সরে এসে এখানে ম্যাচ করছে, এখানে কোনো একটি বিন্দুতে ম্যাচ করছে। তাহলে যেখানে ম্যাচ করছে সেটাকে আমরা আই নিতে পারি, ধরে নিচ্ছি ওখানে প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ তৈরি হচ্ছে বলে ওটাকে আমরা আই নিচ্ছি। তাহলে এক্ষেত্রে এই কোণটা হয়ে যাবে আই, যেহেতু অবিলম্বের সাথে কোণ আছে এটা হয়ে যাবে আই, এক্ষেত্রে এই কোণটাকে আমরা নিতে পারি আর প্রতিসরণ কোণ, এবং আগে যেরকম কোণ নিয়েছিলাম বস্তুর সাপেক্ষে নেব হচ্ছে আলফা, কেন্দ্রের সাপেক্ষে নেব হচ্ছে গামা এবং প্রতিবিম্বের সাপেক্ষে নেব হচ্ছে বিটা। মোটামুটি সিস্টেম একই রকম থাকবে। এবার এখান থেকে একটা অবিলম্ব আমরা টানতে পারি যেটা কি করবে এই অক্ষকে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে এটার জন্য আমরা একই রকমভাবে দুটো ত্রিভুজ নিতে পারি। এবার দেখা যাচ্ছে একটা বস্তুর সাপেক্ষে ত্রিভুজ নেব আর একটা প্রতিবিম্বের সাপেক্ষে ত্রিভুজ নেব। তাহলে যদি আমরা বস্তুর সাপেক্ষে ত্রিভুজ নেই অর্থাৎ ত্রিভুজ নিতে পারি, ত্রিভুজ ও, এই বিন্দুটা এ নিচ্ছি, ও এ সি। এবার ও এ সি ত্রিভুজের জন্য বহিস্থ কোণ আছে আই, তো আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু আলফা প্লাস গামা।
और এখান থেকে এটা 1 নম্বর সমীকরণ নিচ্ছি। আরেকটা ত্রিভুজ নেব আমরা হচ্ছে প্রতিবিম্বের সাপেক্ষে। তাহলে প্রতিবিম্বের সাপেক্ষে যখন আমরা ত্রিভুজটা নিচ্ছি নেব হচ্ছে ত্রিভুজ এ সি কিউ। এ সি কিউ ত্রিভুজের জন্য এই ত্রিভুজের জন্য বহিস্থ কোণ গামা আছে, গামা ইকুয়াস টু হয়ে যাবে আর প্লাস বিটা, আর এখান থেকে আমরা নিতে পারবো আর ইকুয়াস টু গামা মাইনাস বিটা। এটাকে 2 নম্বর সমীকরণ নিচ্ছি। এবার এখানে আমরা স্নেলসের সূত্র নিতে পারি। অতএব স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি μ1 sin i সমান μ2 sin r। এবার i এবং r আগের মতো ক্ষুদ্র হওয়ার জন্য নিয়ে নেব μ1 i ইকুয়াস টু μ2 r, আর i r এর মান বসাতে পারি। তাহলে এটা হয়ে যাবে μ1 গামা প্লাস আলফা ইকুয়াস টু μ2 গামা মাইনাস বিটা, আর অ্যারেঞ্জ করব হয়ে যাবে μ2 ইন্টু বিটা প্লাস μ1 ইন্টু আলফা ইকুয়াস টু μ2 মাইনাস μ1 ইন্টু গামা। তো একদম আগেরটার প্র্যাকটিস চলছে। তাহলে এখানে যেহেতু কোণটা ক্ষুদ্র আছে তাই আলফা বিটা গামাকে আমরা ট্যানের আকারে বসাতে পারি। তাহলে এটা চলে আসবে μ2 বাই μ2 ইন্টু ট্যান বিটা প্লাস μ1 ইন্টু ট্যান আলফা ইকুয়াস টু μ2 মাইনাস μ1 ইন্টু ট্যান গামা। এবার চিত্র অনুযায়ী ট্যানের মান বসাতে পারি, চলে আসবে μ2 ইন্টু লম্ব বাই ভূমি, সেই হিসাবে লিখতে পারবো এডি বাই ডিআই প্লাস এটা হয়ে যাবে μ1 ইন্টু এডি বাই ডিও ইকুয়াস টু μ2 মাইনাস μ1 ইন্টু এডি বাই ডিসি। এবার ধরে নিচ্ছি আমরা এ ও পি বিন্দু কাছাকাছি। তাহলে এখানে দেখা যাচ্ছে ওপরে যতগুলা এডি এডি আছে সব ক্যান্সেল করতে পারি এবং এই মানটাকে বসাতে পারি μ2 বাই পিআই প্লাস μ1 বাই পিও সমান μ2 মাইনাস μ1 বাই পিসি। এবার এই ছবি অনুযায়ী দেখা যাচ্ছে এখানে পি ও এটা হয়ে যাচ্ছে মাইনাস ইউ, এখান থেকে এটা হয়ে যাচ্ছে প্লাস ক্যাপিটাল আর, এবং এখান থেকে এটা হয়ে যাচ্ছে প্লাস ভি। তাহলে এটাকে যদি রিপ্লেস করি আমরা পেয়ে যাব और μ2 বাই পিআই অর্থাৎ প্লাস ভি মাইনাস μ1 বাই পিও অর্থাৎ মাইনাস ইউ হচ্ছে ইকুয়াস টু এটা হয়ে যাবে μ2 মাইনাস μ1 বাই পিসি। এটা প্লাস সাইন ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে পিসি মানে প্লাস ক্যাপিটাল আর, और এখান থেকে এটা বসালে পেয়ে যাব μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াস টু μ2 মাইনাস μ1 বাই ক্যাপিটাল আর। এটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন, এবং এটারও আমরা স্পেশাল কেস নিতে পারি। তাহলে এর স্পেশাল কেস যদি নেই μ1 ইকুয়াস টু 1 নিতে পারি, μ2 ইকুয়াস টু মিউ নিতে পারি। তাহলে পেয়ে যাব হচ্ছে মিউ বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াস টু মিউ মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। এটা হয়ে যাচ্ছে এর ফাইনাল এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। দুটো লঘু মাধ্যমে বস্তু ছিল কিন্তু দুটোই কি ছিল, এক্সপ্রেশনটা সমান এসছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আগের নোটটা দেখি এটা ছিল μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াস টু μ2 মাইনাস μ1 বাই আর, এবং একইভাবে এখানেও যেটা এসছে সেটা হচ্ছে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াস টু μ2 মাইনাস μ1 বাই আর। তো দুটোর এক্সপ্রেশন একদম একই আছে, তাতে উত্তল হোক আর অবতল হোক তাতে আমার কিছু যায় আসে না। তাহলে এখানে ফাইনাল এক্সপ্রেশন আমরা যেটা পেলাম সেটা থেকে একটু আলোচনা করব। ফাইনাল এক্সপ্রেশন পেয়েছি হচ্ছে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াস টু μ2 মাইনাস μ1 বাই ক্যাপিটাল আর। এই এক্সপ্রেশনটা পেলাম কখন, যদি বস্তু থাকে হচ্ছে লঘু মাধ্যমে, তাতে আমার
ঘন মাধ্যমের শেপ যাই হোক না কেন, উত্তল হোক আর অবতল হোক, তাতে কিছু যায় আসে না। তাহলে এটাকে যদি ভাষায় লিখি আমরা কি পাবো? দ্বিতীয় মাধ্যমের মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব মাইনাস প্রথম মাধ্যমের মিউ প্রতিসরাঙ্ক বাই বস্তু দূরত্ব, তারপর এটা আছে মিউ টু মাইনাস মিউ ওয়ান, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের মিউ মাইনাস প্রথম মাধ্যমের মিউ বাই বক্রতা ব্যাসার্ধ। তো এটা মনে রাখলে এর এক্সপ্রেশনটা আমি লিখতে পারবো। এবং এটা খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র বস্তু যদি লঘু মাধ্যমে থাকে। এবার এখান থেকে আমরা আর দুটো ক্যালকুলেশন করতে পারি। বস্তু যদি ঘন মাধ্যমে থাকতো, বস্তু যদি ঘন মাধ্যমে থাকে, ঠিক আছে, বস্তু ঘন মাধ্যমে থাকলে চেঞ্জ কি করব? আমরা ক্যালকুলেশন কিছু করছি না এখানে, শুধু এখানে যেটা করব মিউ ওয়ানের জায়গায় মিউ টু রিপ্লেস করব। মানে যেখানে যেখানে মিউ ওয়ান ছিল সেখানে সেখানে মিউ টু লিখব, এবং যেখানে যেখানে মিউ টু ছিল সেখানে সেখানে মিউ ওয়ান লিখব। অর্থাৎ ফাইনাল এক্সপ্রেশন কি দাঁড়াবে? এখানে ছিল মিউ টু বাই ভি, এখন এটাকে লিখতে পারবো আমরা মিউ ওয়ান বাই ভি মাইনাস ওয়ানের জায়গায় টু বসবে, অর্থাৎ এটা হয়ে যাবে মিউ টু বাই ইউ ইকুয়াস টু হয়ে যাবে মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই ক্যাপিটাল আর। শুধুমাত্র এইটুকু চেঞ্জ আসবে, এটাই খেয়াল রাখবার বিষয়। তাহলে এটা আসছে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়াস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই ক্যাপিটাল আর। তো এখান থেকে আমার যা প্রয়োজন আমি বের করে নিতে পারবো। শুধু এখানে কেসটা মনে রাখতে হবে, বস্তু কোথায় থাকবে? ঘন মাধ্যম, আর আগেরটার ক্ষেত্রে বস্তু কোথায় ছিল? লঘু মাধ্যমে ছিল। অর্থাৎ এটা কাঁচের ভিতর থেকে রশ্মি বেরোবে, এটার ক্ষেত্রে কি হচ্ছে? বায়ু থেকে কাঁচের ভিতরে রশ্মি প্রবেশ করবে। তো এই দুটোর উপর ডিপেন্ড করেই আমার লেন্স নির্মাতা সূত্র আসবে।